বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুড়ির ভাণ্ডার। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতির সপ্তদশ পর্ব। এ তল্লাটে এই ইতিহাস এই প্রথম, সাহেব ডাক্তার ডাকার ইতিহাস। ভবতোষ মাস্টার, নিতাই চরণ আর নীলাম্বর বারুজ্যের কুলমজানি পুত বউ, এই 13 স্পর্শের যোগে এই ইতিহাসের সৃষ্টি। খবর শুনে যে যেখানে ছিল সে সেখানেই দাঁড়িয়ে পড়ল, যে যে বয়সে ছিল সে সেই বয়সেই রয়ে গেল। বারুজ্যের লক্ষ্মী ছাড়া রণচণ্ডী বউয়ের গুণপনা জানতে কারো বাকি ছিল না। শুধু ভেবে পেত না বউকে ওরা এখনো ঘরে ঠাঁই কেন দিচ্ছে, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে কেন দিচ্ছে না। বলা বলি করেছে সবাই, ভেতরে কোনো রহস্য আছে। বাপের এক মেয়ে তো, আর বড় মানুষ বাপ, নির্ঘাত বাপ কোনো করার করে বিয়ে দিয়েছে। বউকে বাপের বাড়ি খেদিয়ে দিলে বোধ করি সেই বামুন বদ্যির বিষয় সম্পত্তিগুলো নবা পাবে না। তা নয়তো সমস্যা সমাধানের সবচেয়ে সোজা উপায়টা ত্যাগ করে বারুজ্যেগিন্নি গালাগালি, সুলোসুলি, বুক চাপড়া চাপড়ির ঘুরপথ ধরে মনের ঝাল মেটায় কেন? বউ বিদায় করে দেওয়ার নাটকটা বারবার ঠিক জমে ওঠার মুহূর্তেই ভেস্তে গিয়ে গিয়ে ইদানিং সবাই হতাশ হয়ে গিয়েছিল এবং নিত্য নতুন একটা ঢেউয়ের যোগানদার হিসেবে সত্যকে বেশ একরকমের পছন্দই করতে শুরু করেছিল। আলোচনার একটা বড় খোরাক আপন আপন ঘরের বউঝিকে সুশিক্ষে দেবার সুবিধার্থে একটা কুদৃষ্টান্ত। এটাও একটা লাভের অঙ্ক বই কি। কিন্তু নবুর জ্বর বিকারে পড়া অবধি নবুর বউয়ের সমালোচনার উপযুক্ত ভাষাও আর খুঁজে পাচ্ছিল না কেউ। বেদে, পুরাণে, যাত্রা, নাটকে এমন জাহাবাজ মেয়ে মানুষ তো কেউ কখনো দেখেনি, শোনেনি। কাজেই ভাষাও সৃষ্টি হয়নি ওর জন্য। তবু এত দূর বুঝি কেউ দুঃস্বপ্নেও কল্পনা করেনি বউ নাকি নবুর বন্ধু নিতাইয়ের সঙ্গে আড়ালে দেখা সাক্ষাৎ করে গলায় 10 ভরির হাড়গাছা বিক্রি করিয়ে ভবতোষ মাস্টারকে দিয়ে ব্যবস্থা করে কলকাতা থেকে সাহেব ডাক্তার আনিয়েছে। আবার ভবতোষ মাস্টারের সঙ্গেও কথা কয়েছে। সাহেব ডাক্তারের চিকিৎসায় নবু বাঁচুক আর মরুক সেটা এখন চিন্তনীয় বিষয় নয়। চিন্তনীয় হচ্ছে বারুজ্যে সম্পর্কে অতপর কিং কর্তব্য। ব্যাপারটা তো আর এখন গিন্নিদের এলাকায় নিবদ্ধ নেই, সমাজের মাথার মণি পুরুষদের মাথা টলিয়েছে। নবুর বউ শাশুড়ির সঙ্গে গলা তুলে কোদল করে, শ্বশুরের সামনে কথা কয়ে বসে, অথবা দজ্জাল জনচিত আরও বহুবিধ অকাণ্ড করে। তারা তাবৎ গৃহিণী মারফত শুনে এসেছেন, কিন্তু তাতে বউটা সম্পর্কে বিরক্ত হওয়া ছাড়া আর কিছু করার ছিল না। কিন্তু এখন আর মেয়েলি কাণ্ড বলে উড়িয়ে দেওয়া চলে না। এখন জাত যাওয়ার প্রশ্ন উঠেছে। হতে পারে বারুজ্যে কর্তা সমাজের মাথা, কিন্তু মাথা বলেই তো আর সবাইয়ের মাথা হাতে কাটবার আবদার চলে না। বাগদিনীর ছোঁয়াচটা হাসাহাসির মধ্যে দিয়ে একরকম মেনে নেওয়া হয়েছে, আর ওটা এমন সৃষ্টি ছাড়া নতুনও কিছু কথা নয়। কিন্তু ঘরে দৌড়ে যদি সাহেব ঢোকে, ঘরের বউ যদি পরপুরুষের সঙ্গে কথা কয়, সেটা মেনে নেবে সমাজ এত নখদন্তহীন হয়ে যায়নি। চণ্ডীমণ্ডপে বৈঠক বসে এবং 5 মাথা এক হয়ে এই স্থিরীকৃত হয় প্রথমে নীলাম্বর বারুজ্যেকে চাপ দেওয়া হবে পুত বউকে ত্যাগ করবার জন্যে। তারপর যদি সে রাজি না হয় বা না পেরে ওঠে, অবশ্যই পতিত করতে হবে নীলাম্বরকে। সমাজে বাস করা তো আর ছেলে খেলা নয়। ওই মুমূর্ষ রোগীটা সত্যিই যদি সাহেব ডাক্তারের ওষুধ খেয়ে বাঁচতেও পারে। ওই লাল মুখদের ওষুধে ভেলকি খেলে শোনা যায়, ঈশ্বর করুন বাঁচুকি, ওকে একটা অঙ্গ প্রায়শ্চিত্ত করিয়ে মহাপ্রসাদ খাওয়াতেই হবে। আর ওই ভবতোষ মাস্টারটা, ওটাকে জল বিচুটি দিয়ে গ্রামের বার করে দেবার কথা। কিন্তু শয়তানটা ডাক্তারের সঙ্গে গটগট করে গাড়িতে উঠে গিয়ে কলকাতায় লম্বা দিল। ঘোড়ার গাড়িতে চড়ে এসেছে ডাক্তারের সঙ্গে।
তা ওর আর বাস উঠবার প্রশ্ন কোথায়? নিজেই তো প্রায় বাস উঠিয়ে কলকাতায় গিয়ে বাসা বেঁধেছে। পিসিটা আছে তাই কালে কসমিনে আসে। আসামি বলতে হাজির শুধু নিতাইটা, তা আপাতত ওকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহেব ডাক্তাররূপী আগুনটিকে লেজে বেঁধে এনে লঙ্কাকাণ্ড ঘটিয়ে সরে পড়েছে। এখন আগুনের কাজ আগুন করছে। আগে ঘুণাক্ষরে কেউ টের পায়নি। কোন ফাঁকে যে এসব যোগাযোগ করেছে সত্য ঈশ্বর জানেন। গ্রামে এত জোড়া চোখের ওপর দিয়ে ভানুমতির খেল দেখিয়ে দিল। লোকে দেখল গ্রামের পথে ঘোড়ার গাড়ি। নীলাম্বর দেখলেন সে গাড়ি তার দরজায় থামল, আর তা থেকে নামল এক বাঘা সাহেব। বুকের রক্ত হিম হয়ে গেল নীলাম্বরের। সন্দেহ নেই এ গাড়ি কালেক্টরের বা ম্যাজিস্ট্রেটের। নিশ্চয়ই কোনো শত্রু নীলাম্বরের নামে কিছু লাগিয়ে ভাঙিয়ে দিয়েছে, আর সেই বাবদ হাত করা এসেছে নীলাম্বরের জন্যে। কেন আসবে, কী সূত্রে আসা সম্ভব, এসব কথা ভাববার ক্ষমতা থাকে না নীলাম্বরের। খেয়াল থাকে না সঙ্গে সঙ্গে কে নামছে দেখবার। হাউমাউ করে গিয়ে প্রায় আছড়ে পড়েন তিনি সাহেবের সামনে। ওদিকে পাড়ায় ঘরে ঘরে বেতার বার্তা, নীলাম্বরের দরজায় ঘোড়ার গাড়ি থেকে সাহেব। আইন আদালত ছাড়া চট করে কারুর মগজে কিছু আসে না, এবং সকলে একবার করে জানালা একটু ফাঁক করে দেখে আর বলা বলি করতে থাকে, একেই বলে বিপদ, একা আসে না। ওদিকে ছেলে শুষছে, এদিকে এই কাণ্ড। নীলাম্বরের বাড়িতেও উকিঝুঁকি চলতে থাকে, কিন্তু সহসা একজনের চোখে পড়ল সাহেবের গলায় নল ঝুলছে। ডাক্তার, ডাক্তার, ডাক্তারি নল ঝুলছে গলায়। একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল চারিদিকে। ডাক্তার, সাহেব ডাক্তার এনেছে নবুর জন্যে। তলে তলে এই চালাকি খেলেছে নীলাম্বর, অথচ কারুর সঙ্গে কোনো পরামর্শ নেই। এ যেন প্রতিবেশীর গালে আচমকা একটা থাপ্পড় বসিয়ে দেওয়া। আবার সাহেবের পায়ে ধরে কাঁদতে বসেছে। হ্যাঁ, প্রায় পায়েই পড়েছিলেন নীলাম্বর। ও সাহেব, আমি কিছু জানি না, আমি কোনো দোষে দোষী নই, ঘরে আমার ছেলে মরছে। সাহেব ভারী গলায় আশ্বাস দিল, ভয় না আছে, রোগী ভালো হইয়া যাবে। তাও তার কানে ঢুকল না। কানে ঢুকল ভবতোষ মাস্টারের কথা। এ কি, এরকম করছেন কেন? কলকাতা থেকে ডাক্তার এসেছেন নবকুমারের চিকিৎসার জন্য। নীলাম্বর তাকিয়ে দেখলেন, নিতাইকেও দেখলেন। মুহূর্তে অনুভব করলেন কোথাও একটা কিছু ষড়যন্ত্র ঘটেছে, আর সঙ্গে সঙ্গেই সেই ষড়যন্ত্রের নায়িকা হিসেবে সত্যের চেহারাটাই চোখের ওপর ভেসে উঠল। কিন্তু কি করে কি হলো? তা সে যে করেই হোক, এখন টু শব্দ চলবে না। বলির পাঠার মতো কাঁপতে কাঁপতে ভবতোষ মাস্টারের সঙ্গে সঙ্গে নিজের ঘরে চোরের মতো ঢুকলেন নীলাম্বর। সত্য নিশ্চল প্রস্তর প্রতিমার মতো দাঁড়িয়েছিল সেই রুগীর মাথার কাছে, বাগানের দিকের জানালায়। কপাটটা এমনভাবে আর করে রেখেছিল যাতে সে নিজের ঘরের মানুষদের দেখতে পায়। ঘরের মানুষরা তাকে দেখতে পায় না। ভবতোষ মাস্টারের সঙ্গে সঙ্গে যখন তার চাইতে প্রায় হাতখানেক লম্বা দশাশই গড়ন লাল টকটকে মানুষটা ঘরে ঢুকল, কেন কে জানে বুকটা কেঁপে উঠল সত্যবতীর। তারপর হঠাৎ দু চোখ ভরে জল উপচে এলো। দৃশ্যত হাত জোর করল না, মনে মনে নম্র প্রণামে বলল, বাবা, তোমার অস্পর্দাওয়ালা অবাধ্য মেয়েটাকে মাপ করো। দূরে থেকে আশীর্বাদ করো যেন তার হাতের নোয়া শীতের সিঁদুর বজায় থাকে। বুঝেছি তোমার বুকে দাগা দিয়েছি, কিন্তু আমি তো তোমারই মেয়ে। তেজ বলো, অহংকার বলো, তোমার স্বভাব থেকেই তোমার মেয়েতে বর্তেছে। তারপর মার মুখখানা মনে করতে চেষ্টা করল। বলল, মা, তোমার নামে দিব্যি গেলে বাবার ওষুধ ফেরত দিয়েছি, তোমার নামে যেন কলঙ্ক না পড়ে। কালী, দুর্গা, চণ্ডী, শিব এত সব জানে না সত্য। জীবনের সাক্ষাৎ দেবতাদের কাছেই বারবার আশীর্বাদ প্রার্থনা করে, সাহেব ডাক্তারের ওষুধ ধন্বন্তরী হোক।
আবার তার চির কৌতূহলী চিত্ত এই ভয়ঙ্কর গম্ভীর মুহূর্তেও হঠাৎ অজান্তে কখন নেহাত ছেলে মানুষের মতো কৌতূহলী হয়ে ওঠে। বিস্মিত পলকে দৃষ্টি বিস্ফারিত করে দেখে ডাক্তার কিভাবে রোগীর বুকে পিঠে নল বসাচ্ছে, আর সেই নলের দুটো মুখ নিজের কানে ঢুকিয়ে গম্ভীর মুখে বসে আছে। একটু পরে শুনতে পেল ভারী ভারী একটা গলা উচ্চারণ করছে, ভয় না আছে, ভালো হয়ে যাবে। ম্লেচ্ছকে দেবতা ভাবলে কি পাপ হয়? তারপর রঙ্গমঞ্চের সমারোহ মিটল। যারা ডাক্তারকে নিয়ে এসেছিল তারা তার সঙ্গেই সরে পড়ল, আর উদ্যত বজ্র হাতে নিয়ে দুটো মানুষ নিশ্চেতনের মতো নিষ্ক্রিয় হয়ে বসে রইলেন, বারুজ্জে আর বারুজ্জে গিন্নি। মাটির পুতুলের মতো বসে আছেন দুজনে। বুঝতে পারছেন না এই অবস্থায় ঠিক কোন পথে চলা বুদ্ধিমানের কাজ হবে। না, বজ্রবোধ করি ওদের মাথায় পড়েছে। নবুর কথা ভুলে গেছেন ওরা। অপেক্ষাকৃত সচেতন ছিল সদু। সে চলে যাবার আগে নিতাইকে হাতছানি দিয়ে ডেকে ডাক্তার কি কি নির্দেশ দিয়ে গেল তা ভালো করে বুঝিয়ে দিয়ে যেতে বলেছিল, এবং সেই ফাঁকেই ঝপ করে বলে বসেছিল, টাকা কে দিল রে মাস্টার? নিতাই মাথা চুলকে বলল, না মানে ব্যাপারটা কি জানো সদুদি, বৌঠান হঠাৎ সেদিন ঘাটের পথে ডেকে কেঁদে পড়ে। সদু থামিয়ে দেয়। ঈষৎ কঠিন সুরে বলে, বউ যার তার কাছে কেঁদে পড়বার মেয়ে নয়, ভনিতা রেখে সত্যি কথা বল, ঝপ করে বল। নিতাই অতএব সত্যি কথাই বলে। ঘাটের পথে নিতাইয়ের হাতে গলার হার খুলে দিয়ে বলেছে সত্য, আমার যেমন স্বামী তোমারও তেমনি বন্ধু, সেই বুঝে কাজ করবে। কলকাতায় গিয়ে এই হার বিক্রি করে সাহেব ডাক্তার নিয়ে এসো। ওপর হাতের তাগা জোড়াটাও খুলে দিতে চাইছিল, নিতাই নিবৃত্ত করেছে। রোগীর ঘরে কেউ নেই। সত্য আস্তে আস্তে এসে বিছানার কাছে দাঁড়িয়েছিল। সদু ঢুকতে এসে ফিরে গেল। মনে মনে বলল, বাঁচে যদি তো তোর পুণ্যেই বাঁচবে বউ। বেহুলা মরা স্বামী নিয়ে স্বর্গ পর্যন্ত ধাওয়া করেছিল। সাবিত্রী যমরাজের পিছনে ছুটেছিল। যুগে যুগে তারা সকলের পুজো পাচ্ছে। একটু পরে আবার যেতে গিয়ে শুনতে পেল বউ শাশুড়ির কাছে এসে নরম গলায় বলছে, সাহেব ডাক্তারের ওষুধ তো তোমরা সর্বদা ছুঁতে পারবে না, রোগীর ভাতটাই বরং আমাকে দিয়ে রান্নাঘরটা তুমি। এলোকেশী নড়ে চড়ে শুকনো গলায় বলে ওঠেন, তা এখন তুমি যা বলবে তাই শিরোধার্য করতে হবে। মহারানী ভিক্টোরিয়ার নিচেই তুমি। তা রান্নাঘরের ভার না হয় বাদই নিল, তোমার ছেলেদের ভার কে নেবে? সত আরও নম্র গলায় বলে, ঠাকুরঝির কাছেই তো বেশি বেশি থাকে ওরা। থাকে বলেই গলায় চাপাতে হবে? জগতে সবই সম্ভব। সদুর দিকে টেনেও কথা বলেন এলোকেশী। সদু পরবর্তী কথা শুনবার জন্যে চুপ করে দাঁড়িয়ে থাকে। আবার শুনতে পায় বউয়ের আরও নরম গলা, ঠাকুরঝি তো ওদের প্রাণতুল্য দেখেন, গলায় চাপা ভাববেন কেন মা? কিন্তু সত্যর এই নরম গলাটা কেন সদুর চোখে জল এনে দেয়। কেন যেন মনে হয় সত্যর গলায় এই নরম সুর একেবারেই মানায় না। ওর সেই জোরালো গলাটাই ভালো, অনেক ভালো। সাহেব ডাক্তারের হাত যশে কি সত্যের শাখা লোহার পুণ্যে, অথবা নবকুমারের নিজেরই পরমায়ুর জোরে বেঁচে গিয়েছিল নবকুমার। কিন্তু ভিতরে ভিতরে কেন কে জানে সত্যকে সে নিজের জীবনদাত্রী বলেই ভাবতে অভ্যস্ত হয়ে গিয়েছে সেই থেকে। অতএব সে জীবনটা নিয়ে সত্য যা পারে করুক। যে দেশে অসুখ করলেই সাহেব ডাক্তার পাওয়া যায়, মৃত্যু ভয় বলে বিভীষিকাটাই থাকে না, সত্য যদি নবকুমারকে সেই দেশে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে চায়, সেই চাওয়াটাকে আর হাস্যকর অবাস্তব বলে উড়িয়ে দেয় না নবকুমার। কাজেই সত্যর কাজ কিছুটা সহজ হয়ে এসেছে। হয়তো এই জন্যেই লোকে বলে থাকে ভগবান যা করেন মঙ্গলের জন্যে। নবকুমারের এই মারাত্মক রোগটাও শেষ অবধি সত্যর জীবনে, অন্তত সত্যর মতে,
পরম মঙ্গল ডেকে এনেছে। ছেলেদের মানুষ করতে চায় সত্য, মানুষের মতো মানুষ। আর সে মানুষ হতে হলে জগৎটাকে দেখতে হয়। অবশ্য তার পরও কি আর কাঠখড় পোড়াতে হয়নি? অনেক হয়েছে। অবশেষে আস্তে আস্তে মেঘ কেটে সূর্যকিরণের আভাস দেখা যাচ্ছে। ভবতোষ মাস্টারের চেষ্টায় নিতাই আর নবকুমারের এক একটা চাকরি জোগাড় হয়েছে কলকাতায়। নিতাইয়ের রেলি ব্রাদার্সে, নবকুমারের সরকারি দপ্তরে। অতএব ওদের এখন এক পা রথে এক পা পথে। নবকুমার অবশ্য মা বাপের কাছে নিজে প্রস্তাব করেনি, করতে পারেনি, সত্যকেই বলতে হয়েছে। তবে কথা বন্ধ করেছেন তারা ছেলে বউ দুজনের সঙ্গে। এলোকেশী আজকাল খাওয়া শোয়া ব্যতীত বাড়িতে থাকেন না বললেই হয়। আর নীলাম্বর সন্ধ্যের দিকে হরিসভায় যেতে শুরু করেছেন। কিছুদিন আগে পর্যন্ত সদু সত্যর উপর একটু খাপ্পা ছিল, কিন্তু সত্যর সাহেব ডাক্তার ডাকার রূপ অসাধ্য সাধনের পর থেকে সদুও যেন কেমন মহিমাস্তব্ধ। মাঝে মাঝে নিজের জীবনের খাতাটাও বুঝি উল্টে দেখতে শুরু করেছে আজকাল সদু। সদু যদি ওই রকম নির্ভীক হতে পারলে হয়তো সদুর জীবনটা এমন বরবাদ হয়ে যেত না। হয়তো বিপদগামী স্বামীকে সুপথে টেনে এনে সুখে সংসার করতে পারত। কিন্তু সত্যর মতো সত্যর শক্তি সদুর নেই। সত্যর মতো বলতে জানে না সদু। মনে জ্ঞানে যে কাজে দোষ দেখব না, পাপ দেখব না, সে কাজে নিন্দের ভয় করব কেন? নিন্দে সুখ্যাতির ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকাও তো এক রকমের স্বার্থপরতা। কিসে লোকে আমায় নিন্দে করবে আর কিসে আমার সুখ্যাতি করবে, এই চিন্তায় যদি স্বামী পুত্রের ভালোটি পর্যন্ত না দেখি, সেটা তো ঘোর সার্থক কাজ। সদু উঠে পড়ে লেগে স্বামীকে শোধরাতে পারত, তা পারেনি সদু, ভয় খেয়েছে। সদু মামার বাড়িতে এসে অকারণ মামা মামিকে বাঘের মতো ভয় করে মরেছে। ন্যায় অন্যায় কথাটি কখনো বলতে পারেনি। সদু ভীতু, সত্য সাহসী। তাই সত্য আজ ডোবার ঘোলা জল থেকে মুক্ত হয়ে সাগরে তরি ভাসাতে গেল। পাড়াপড়শির ঘরে সত্তর বয়সী যেসব বৌঝি আছে, তাদের মধ্যেও সত্য একটা আলোড়ন এনেছে বইকি। তাদের দিন রাত্রির চিন্তার অনেকখানি দখল করে রেখেছে সত্য। কি আশ্চর্য, কি বিস্ময়, কি অলৌকিক! ঠিক তাদেরই মতো একটা মেয়ে মানুষ স্বামী পুত্র নিয়ে কলকাতায় বাসায় যাচ্ছে। আর কিসের কবল থেকে? না, এলোকেশীর মতো ভয়ঙ্করীর কবল থেকে। ওদের স্বামীরা এখন কিছুদিন যাবৎ দাম্পত্য সুখের মাধুর্য থেকে বঞ্চিত, কারণ সেই নিভৃত নির্জনে তাদের স্ত্রীরা এখন অনবরত নবকুমারের সাহস ও প্রেমের দৃষ্টান্ত দেখাচ্ছে। হতভাগ্য স্বামীরা নবকুমারকে স্ত্রৈণ, মেয়ে মানুষের বশ ইত্যাদি বিশেষণে ভূষিত করেও বিশেষ সুবিধা করতে পারছে না। তবে বউগুলোর অসুবিধে এই, সত্যর সঙ্গে একবার নির্জনে দেখা করে স্বামীদের স্ত্রৈণ করে তোলবার মন্ত্রটা শিখে নেবে, এ উপায় নেই। বারুজ্জিকিন্নির বউয়ের সঙ্গে মেশার ব্যাপারে তাদের প্রতি কড়া নিষেধ আছে। আর ঘাটে আসার সময় শাশুড়ি, পিসশাশুড়ি কি বড় ননদ, নিদেন পক্ষে একটা পুচকে ননদও পাহারাদার থাকে। অতএব মন্তর শেখা হয় না। অবশ্য ওপরওয়ালাদের শুনিয়ে তারা সত্যকে ছিছিক্কার দেয়। যে মেয়ে মানুষ বুড়ো শ্বশুর শাশুড়ির সেবারূপ মহৎ কর্মে জলাঞ্জলি দিয়ে ছেলেদের ভালো স্কুলে পড়াবো ছুতো করে বাসায় যায়, সে মানুষকে শতধিক দেবে না আর মেয়ে মানুষরা? কিন্তু দিক, সত্যর কানে এসব আসেও না। এলেও সত্যর কানের ভিতর দিয়া মরমে বসে না। সে এখন শুধু যাবার প্রস্তুতি সাধনে যত্নবতী। এই সময় কথাটা একদিন পারল সত্য। হয়তো সেটাকেও এই প্রস্তুতি হিসেবেই ধরেছে সে, অথবা এক অনিশ্চিতের পথে পা বাড়াবার আগে জন্মের শোধ জন্মভূমিকে দেখবার বাসনা তাকে প্রবলভাবে পেয়ে বসে। কারণটা যাই হোক, কথাটা পারে সত্য। যাবার আগে একবার ওখানে ঘুরে আসব। ঘুরে আসতে ইচ্ছে করছে, অথবা ঘুরে আসলে ভালো হয়, কি ঘুরে আসা কর্তব্য, এইসব ভাষার ধার দিয়ে যায়নি সত্য।
ঘুরে আসব। তার মানে ব্যাপারটা স্থির সিদ্ধান্তের কোঠায়। এখন ব্রহ্মার বেটা বিষ্ণু এলেও সে সিদ্ধান্তের রদ হবে এ আশা নেই কারো। এলোকেশী বিরস মুখে বলেন, যাবে ভালো কথা, তা আমাকে বলতে এসেছ কেন? শুধোচ্ছ নাকি অনুমতি নিচ্ছ? হ্যাঁ, কথা আবার কইছেন এলোকেশী বউয়ের সঙ্গে। তার কারণ কথা কোয়াই তার রোগ। মুখ বুজে দুদণ্ড থাকা তার কোষ্ঠীতে নেই। কথা বন্ধ করব ভেবেও কয়ে ফেলেন। সত্য তার বড় বড় চোখ দুটো একবার তুলে তাকিয়ে দেখে বলে, না, সে মিথ্যে রঙ্গর দরকার দেখি না। যাব যখন মনস্থ করেছি, যাওয়ার ব্যবস্থাই করতে হবে। জানানটা দিলাম, ঠাকুরকে বলবেন পঞ্জিকাটা একবার দেখে দিতে। এলোকেশী স্বস্বভাবে এসে পড়েন। ভেঙিয়ে উঠে বলেন, বাপ উদ্দেশ করে না, বাপের বাড়ি যাবে কোন সুবাদে? বাপকে একবার পেন্নাম করতেই যাব। সত্য আকাশের দিকে তাকিয়েই উদাস মুখে বলে, মা বাপেরই কর্তব্য আছে, সন্তানের নেই? তা বেশ, কর্তব্য করো, যেও বাপকে পেন্নাম করতে। আমার ছেলে বিনি আহ্বানে যাবে না, তা বলে রাখছি। সত্য উঠে দাঁড়িয়ে বলে, এমন এক একটা অনাচ্ছিষ্টি কথা বলো তুমি। তোমার ছেলেকে তুমি আটকাবে তো আমি এতখানি রাস্তা যাব কি পাড়ার লোকের সঙ্গে? তোমার আবার সঙ্গ? এলোকেশী পিচ করে একটা পিচ ফেলেন। ডাকাতে তোমায় দেখে ভয় পাবে মা? পেলেই মঙ্গল। তবু লোক সাক্ষী একটা বেটা ছেলে সঙ্গে থাকা ভালো। আর বাবাকে পেন্নাম করা তো বাবার জামাইয়েরও কাজ। সত্য কথার ইতি টানে, ইল্লিমারি টুস্কি, আরও কত শুনব। বলে রাখালি কত খেলাই দেখালি। শ্বশুর আবার কবেকার গুরু ঠাকুর হলো তা তো জানি না। মেয়ে মানুষের যদি এত হয় তো বেটা ছেলের একেবারেই বা হবে না কেন, তাও তো জানি নে মা। মা বাপ উভয় পক্ষেই গুরুজন। বলে এবার উঠেই যায় সত্য। জানতো এরকমই হবে, তাই আর অনুমতি চাওয়ার প্রহসনটা করতে চেষ্টা করেনি। প্রবলের জয় অবশ্যম্ভাবী। পঞ্জিকা দেখে যাত্রার দিন দেখাও হয় এবং শুভ মুহূর্ত অনুযায়ী যাত্রা করে স্বামী পুত্রকে নিয়ে পালকিতে গিয়ে ওঠেও সত্য। বিশেষ কোনো বাধা আর আসে না, হালই ছেড়ে দিয়েছে তারা। পালকি সত্যর শ্বশুরবাড়ির গ্রাম ছাড়ায়। পালকির দরজা সরিয়ে মুখ বাড়ায় সত্য। নবকুমার বলে, ঘোমটা খুলে মুখ বাড়াচ্ছ কেন? কে কোথায় দেখে ফেলবে? সত্য পুলককম্পিত স্বরে বলে, দেখলেই বা, আর তো এখন আমি শ্বশুরবাড়ির বউ নই। বলি, মেয়ে ছেলে তো বটে। বলছি কি তা নয়, তবে মুখে তো লেখা নেই বউ কি ঝি। দেখো না ওখানে গিয়ে কিরকম গাছ কোমর বেঁধে দস্যিবৃত্তি করে বেড়াই। বড় ছেলে তুরুর এসব আলোচনা হৃদয়ঙ্গম হবার বয়স হয়েছে। সে সহসা বলে ওঠে, যা, তুই আবার গাছ কোমর বাঁধবি কি? সত্য তীব্র ভর্ৎসনায় বলে ওঠে, আবার তুই? কতদিন বলেছি মাকে তুই বলতে নেই, তুমি বলতে হয়, তবু। সহসা কথার মাঝখানে হেসে ওঠে নবকুমার। হয়েছে, খুব শাসন হয়েছে। বড্ড একটা মানুষও, তাই সুশিক্ষে দেওয়া হচ্ছে। আমি তো বুড়ো বয়স অবধি মাকে তুই বলেছি। সত্যর মুখ কঠিন হয়ে ওঠে, বলে, তুমি যা যা করেছিলে বুড়ো বয়স অব্দি তার দৃষ্টান্ত তুমি অন্য সময় ছেলের কানে ঢেলো। আমি যখন একটা শিক্ষা দীক্ষা দিতে আসবো তখন তার ওপর ঝাঁপিয়ে পড়ে বাগড়া দিতে এসো না। বাবা, কি হলো? কিসে যে কি হয় তোমার বোঝা দায়। নবকুমার বোঝে একটু বেকায়দা হয়ে গেছে। ক্ষণপূর্বের সেই পুলকোচ্ছল লাবণ্যময়ী মূর্তি অন্তর্হিত হয়ে গেল ওই কাঠিন্যের আড়ালে। তাই আপোষের সুর ধরে সে। সত্যি, সত্যবতীর ওই চাপল্য, ওই লাবণ্য, ওই আহ্লাদে আলো হয়ে ওঠা মুখ কি অপূর্ব, কিন্তু বড় ক্ষণস্থায়ী। মুহূর্তে মেঘে ঢাকা পড়ে যায়, আর যায় নবকুমারেরই বোকামিতে। অথচ নবকুমার কিছুতেই বুঝতে পারে না কিসে কি হয়ে যায়,
কিসে কি যে হতে পারে। সত্যবতীর নাগাল কোনোদিনই কি পাবে সে? কিন্তু সত্যর মুখের মেঘ কাটাতে পেরেছে নবকুমারের আত্মজ। তুরু ইত্যবসরে মায়ের কোল ঘেঁষে বসে বলছে, মামার বাড়ি গিয়ে ভালো ছেলে হতে হয় না মা? না না, সব বাড়িতেই ভালো ছেলে হতে হয়, শুধু মামার বাড়ি গিয়ে আরো বেশি বেশি ভালো হতে হয়। তা আমি তো সেসব জানি, কিন্তু ওই খোকা বোকাটা কিচ্ছু জানে না, মামার বাড়ি গিয়ে শুধু করে কাঁদবে। ছেলের ওই ভঙ্গিতে হেসে ফেলেছে সত্য। না, অন্তত এই পথটুকুতে তেমন ভয় নেই নবকুমারের। মেঘ স্থায়ী হবে না, শুধু গতির মধ্যেই আছে এক অপূর্ব পুলকের স্বাদ। তাই মুহূর্তে মুহূর্তে কিশোরীর মতো উচ্ছ্বসিত হয়ে উঠছে সত্য। দেখ দেখ, ওই মাঠে কি কালো গরুটা, ঠিক যেন গয়ার পাথর বাটি। তুরু দেখ দেখ, ওই পুকুরটায় কত পদ্ম ফুটেছে। ছোটবেলায় আমরা ওই পদ্ম গাদা গাদা তুলতাম। মামার বাড়ি চল, দেখাবো তোকে সেই পুকুর। আচ্ছা হ্যাঁ গো, ওই গাছটা কি বলতো? ঠিক ধরতে পারছি না, পাতাগুলো বেশ কেমন নতুন ধরনের। ও মা, কি চমৎকার বুনো ফুল গন্ধ এলো, ঠিক আমাদের ওখানের মতন। নিজের খুশিতে নিজের সঙ্গেই কথা বলে চলেছে সত্য। স্বামী পুত্র উপলক্ষ মাত্র। নবকুমার হাঁ করে চেয়ে থাকে সেই মুখের দিকে। এতদিন ঘর করছে, দুটো ছেলের বাপ হলো, এমন প্রকাশ্য দিনের আলোয় এত স্পষ্ট করে কবে এমনভাবে তাকিয়ে থাকতে পেরেছে তার লাবণ্যময়ী স্ত্রীর মুখের দিকে? বাসায় যাওয়ার ভয়টা একটু কমে এসেছে, এখন বরং একটু একটু রোমাঞ্চময় উন্মাদনা। সেখানে গুরুজনের রক্তচক্ষুর ভয় নেই, নেই পাড়াপড়শির গুরু ভয়, শুধু নবকুমার আর সত্য। চাকরির ভয়টা খুব জোর আছে, তবে ভবতোষ মাস্টার প্রচুর ভরসা দিয়েছেন। বলেছেন নবকুমার যা ইংরেজি জানে, তার শিখি ইংরেজি শিখেও সাহেবের অফিসে কাজ করছে কত লোক। নবকুমার ঢুকতে না ঢুকতে সাহেবের নেক নজরে পড়ে যাবে নির্ঘাত। আর বলেছেন গ্রামে পড়ে থেকে জমি জমার উপসত্ত্বে জীবন কাটানোর ইচ্ছেটা এ যুগে অচল ইচ্ছে। কলকাতায় গিয়ে 2টো কামিজ করাতে হবে, আর 1 জোড়া শু জুতো। নইলে তো আর অফিসে যাওয়া যাবে না। ভবতোষ তাদের জন্য একটা বাসাও ঠিক করে রেখেছেন নাকি। নিজে তিনি মেসে থাকেন, কিন্তু নবকুমারের তো তা চলবে না। সে যখন ফ্যামিলি নিয়ে যাচ্ছে। নিতাইটার মন্দ কপাল, ওর বউকে বাসায় আনতে পারবে না। নিতাইয়ের মামা বলেছেন বউ কলকাতার বাসায় গেলে তার হাতে আর তাদের খাওয়া চলবে না। এত বড় শাস্তির ভয় তুচ্ছ করে বরের সঙ্গে বাসায় যাবে, এত সাহস নাকি নিতাইয়ের বউয়ের নেই। অতএব নিতাইকেও নবকুমারের হাড়িতে জায়গা দিতে হবে। বউটাকে যদি আনতে পারত নিতাই, বেশ 2টো বউতে থাকতো একসঙ্গে। হোক বামুন কায়েত, কেউ কারুর ভাতের হাঁড়ি নাড়তে না যাক, দুজনে একত্রে বসা, গল্প করা, চুল বাঁধা, পান সাজা, এসব তো করতে পারত। তা হবার জো নেই। বেচারি নিতাইটাকে তাদেরই একটু যত্ন আত্তি করতে হবে। ভবতোষ বলেছেন খুব খাসা বাড়ি, 3-4খানা ঘর, মস্ত দরদালান, রান্নাঘর, ভাড়ার ঘর, উঠোন, কুয়োতলা, জলের কলও নাকি আছে। বাড়ির ভেতরে নয়, দরজার কাছে। থাক, তার জল খেয়ে জাত জন্ম না খোয়ানোই ভালো। কুয়োর জল যখন আছে, সে যা হয় হবে। প্রধান কথা ভাড়া, বড্ডই গায়ে লাগবে। বাপের কাছ থেকে তো আর টাকা চাইতে যাবে না নবকুমার। কিন্তু ভবতোষ বলেছেন কলকাতায় ওরকম বাড়ি 10 টাকাতেও সহজে মেলে না। নেহাত বাড়িটা ভবতোষের এক বন্ধুর বাড়ি বলেই 8 টাকায় পাওয়া যাচ্ছে। হোক, নবকুমার তো তেমনি মাইনেও পাচ্ছে 58 টাকা। এত বড় মোটা মাইনের চাকরির পক্ষে ওতে কাতর হওয়া ঠিক নয়। যাক, তাই হোক। তা বলে নিতাইয়ের প্রস্তাব সে নেবে না। নিতাই বলেছে ভাড়ার ভাগ দেবে না। ছি,
নবকুমারের এত বন্ধু নিতাই তাই কখনো নেওয়া যায়? কিন্তু কে জানে সেখানে সত্যর মেজাজ কেমন থাকবে। এখানে তো ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট, সেখানে যতই হোক নিতাই একটা পর ছেলে। সত্য যদি তার সামনে মেজাজ দেখায়, না, তা বোধ হয় করবে না। সেদিকে সভ্য আছে। এখন কবে সেই দিনটি আসে যবে সেই অজানা অচেনা দরদালানে বসে দুই বন্ধু অফিসের ভাত খাবে, আর সত্য এলো চুল দুলিয়ে কোমরে কাপড় জড়িয়ে ছুটোছুটি করে রান্না করবে, পরিবেশন করবে। এ সমস্তই সম্ভব হবে সত্যর শক্তিতে। বিগলিত প্রেমে সত্যর দিকে তাকিয়ে দেখে নবকুমার, কিন্তু সত্যর তখন দৃষ্টি লক্ষ্যভেদী, নাসারন্ধ্র স্ফীত, সমস্ত চেতনা একাগ্র। সহসা চেঁচিয়ে ওঠে সে, ওই তো জটা দাদাদের বাড়ির চিলে কোঠা, ওই গাঙ্গুলি কাকাদের উঠোনে বাজ পড়া নারকেল গাছটা। ও বেহারারা, ডান দিকে ডান দিকে। পথ দেখিয়ে দেওয়ার ভার সে নিজে নিয়েছে।